হ্যালো স্টুডেন্ট, আমি সঞ্জীব মাইতি আর তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন চ্যানেল ফিজিক্স মেট। এই চ্যানেলে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়ামের ক্লাস 12-এর ফিজিক্সের ভিডিওগুলো পেয়ে থাকবে। এর জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে। আজকের আমি যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ইউনিট 1। এই ইউনিট 1-এর একদম ইন্ট্রোডাকশন পার্ট আজ আমরা পড়াবো। আজ এটা কি না, এটা হচ্ছে ইউনিট 1-এ যেটা আছে স্থির তড়িৎ, এর ইংলিশ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। এই পুরো ইউনিটটা স্থির তড়িতের উপর বেস করে ইউনিট 1টা আছে। আজকের কি পড়বো? ইন্ট্রোডাকশন পার্ট। দেখো, একদম বেসিক কনসেপ্ট শুরু করছি। আমরা জানি প্রকৃতিতে দু ধরনের আধান আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। ওকে, এখন আমরা জানি যে পজিটিভ আধান, এটা ধরো একটা আধান, এটা একটা আধান, পজিটিভ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আর নেগেটিভ কি করে? নেগেটিভ আধান পরস্পরকে কি করবে? বিকর্ষণ। আর পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে কি করে? আকর্ষণ। অর্থাৎ আধানদ্বয় যখন সমপ্রকৃতির হয়, আধানদ্বয় যখন সমপ্রকৃতির হয় তারা পরস্পরকে কি করে? বিকর্ষণ। পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করবে, নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করবে। আর আধানদ্বয় যখন সমপ্রকৃতির হয় না, অর্থাৎ বিষম প্রকৃতির হয়, তখন তারা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল হোক বা বিকর্ষণ বল হোক, এই বলটাকে বলা হয় তড়িৎ বল। কি বল? তড়িৎ বল। ক্লিয়ার? এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটাকে কি বলে? তড়িৎ বল। এবার দেখো, পদার্থের যে ধর্মের জন্য তড়িৎ বল অনুভূত হয় তাকে আধান বলে। ডেফিনেশন তৈরি হয়ে গেল আধানের। কি ডেফিনেশন? পদার্থের যে ধর্মের জন্য তড়িৎ বল অনুভূত হয় তাকে কি বলবো? আধান। আধান না হলে কিন্তু তড়িৎ বল উৎপন্ন হবে না। আধান আছে তাই আকর্ষণ বল বা বিকর্ষণ বল হচ্ছে। ঠিক আছে, আমরা আধানের ডেফিনেশন পেয়ে গেলাম। তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড বইতে আধানের ডেফিনেশনটা আছে, তোমরা ওখান থেকে পড়ে নেবে এমনিতে। আর যদি কারো নোটস লাগে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করলেই পেয়ে যাবে। তাহলে আধান শিখলাম কি না, পদার্থের যে ধর্মের জন্য তড়িৎ বল অনুভূত হয় তাকে আধান বলে। এবার দেখো, আধান কি রাশি? আধান স্কেলার রাশি। আধান সম্পর্কে ছোট ছোট জিনিসগুলো কিন্তু কাজে লাগবে আমাদের। আধানের একক কি হবে বলো? এসআই পদ্ধতিতে কুলম্ব, আর সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। ক্লিয়ার? এসআই পদ্ধতিতে কুলম্ব আর সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। ইএসইউর পুরো নাম কি জানো? এর পুরো নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা সিজিএস পদ্ধতিতে ইউজ করা হয়। এই দুটো আধানদ্বয়ের মধ্যে, মানে সিজিএস আর এসআই পদ্ধতিতে, এদের মধ্যে রিলেশন হচ্ছে এইটা। 1 কুলম্ব ইকুয়ালস টু 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। আধানের মাত্রা কি হবে? মাত্রা ইকুয়ালস টু আইটি। ঠিক আছে, এটা হয়ে গেল আধানের মাত্রা। এই ছোট ছোট রাশিগুলো কিন্তু আমার কাজে লাগবে। এছাড়াও ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে গেলে কয়েকটা জিনিস আমাদের কাজে লাগে। দেখো, আধানের আমরা দুটো একক শিখেছি, একটা কুলম্ব,
একটা স্ট্যাট কুলম্ব। কিন্তু অনেক সময় অঙ্কে মাইক্রো কুলম্ব বলা থাকবে। মাইক্রো কুলম্ব মানে 10⁻⁻6 কুলম্ব। 1 ন্যানো কুলম্ব মানে 10⁻⁹ কুলম্ব। 1 পিকো কুলম্ব মানে 10⁻12 কুলম্ব। মাইক্রো কথাটা যখন থাকে তখন আছে 10⁻⁻6। যখন ন্যানো কথাটা থাকে তখন আছে 10⁻⁹। যখন পিকো কথাটা আসে তখন আছে 10⁻12। পিকো এলে আসে 10⁻12, ন্যানো এলে আসে 10⁻⁹, আর যখন মাইক্রো আসে তখন আছে 10⁻�6। মনে রাখতে হবে। ধরো তোমাকে অঙ্কে বলা আছে যে কোনো বস্তুর আধান, অঙ্কে ধরো বলা আছে আধান Q ইকুয়ালস টু -80 মাইক্রোকুলম্ব। তুমি কি করবে? -80 × 10⁻⁶ কুলম্ব। মাইক্রো থাকলে কি দিয়ে গুণ করব? 10⁻⁶ দিয়ে গুণ করব। যদি বলে আধান 90 ন্যানো কুলম্ব, তুমি কি করবে? 90 × 10⁻⁹ কুলম্ব। যদি বলে কোনো বস্তুর আধান 120 পিকো কুলম্ব, পিকো কথা থাকা মানে কি আসবে? 10⁻⁻12 কুলম্ব। দেখেছো তো কিভাবে মাইক্রো থেকে কুলম্বে কনভার্ট করলাম। এই কনভার্টগুলো কিন্তু আমাদের শিখতে হবে। বেসিক জিনিস, একদম ছোট ছোট জিনিস থেকে কনসেপ্ট ক্লিয়ার রাখবে, তাহলে দেখবে পরের দিকে ফিজিক্স কোনো জটিল বলে মনে হবে না। ইটস সিম্পল। ফিজিক্সের অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে স্টাডি করার, সেগুলো ধীরে ধীরে আমি বলে দেবো, আমার ভিডিওতে পেয়ে যাবে। কিভাবে ফিজিক্স পড়বে, কিভাবে ফিজিক্সে বেশি মার্কস পাবে, কিভাবে ফিজিক্সের নিউমেরিক্যাল প্রবলেমগুলো করবে, তার মেথড পদ্ধতি, বা কিভাবে কম্পিটিশন পরীক্ষার জন্য ফিজিক্সগুলো পড়বে, তার ভিডিওগুলো অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, সেখানে পেয়ে যেতে পারো, কিংবা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। তাহলে আমি কি শিখলাম? আধান কাকে বলে, আধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এখন কথা হচ্ছে যে স্থির তড়িৎ উৎপন্ন হয় কিভাবে? আমরা ছোটবেলায় জানি যে স্থির তড়িৎ উৎপন্ন হয় ঘর্ষণের দ্বারা। স্থির তড়িৎ কিসের দ্বারা উৎপন্ন হয়? ঘর্ষণের দ্বারা। ধরো একটা বডি আর একটা বডি আছে, একটা পদার্থের সাথে যখন আরেকটা পদার্থ এইভাবে ঘষবো তখন কি হয়? স্থির তড়িৎ উৎপন্ন হয়, মানে বডিগুলোতে আধান উৎপন্ন হয়। ঠিক আছে, ধরো এটার দ্বারা এটা ঘষছি, এটাতে একটা আধান উৎপন্ন হবে, এটাতে একটা আধান উৎপন্ন হবে। ক্লিয়ার? একটাতে পজিটিভ হবে, একটাতে নেগেটিভ হবে। কিভাবে হয় সেটা দেখো। এমনি তো একটা এক্সাম্পল ছিল না ছোটবেলায়, যে আমরা চিরুনি দিয়ে মাথা আঁচড়াতাম, আঁচড়ানোর পরে সেই চিরুনি দিয়ে যখন ছোট ছোট কাগজের টুকরোগুলোকে ধরতাম, সেগুলো আস্তে আস্তে কি হতো? চিরুনি আটকে যেত। কেন না, যখন আমরা চিরুনি দিয়ে মাথা আঁচড়াতাম তখন চিরুনিটা কিন্তু ওই চিরুনির মধ্যে আধান উৎপন্ন হয়েছে, যার ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়েছে। তার মানে কি? ঘর্ষণের দ্বারা কি উৎপন্ন হয়? স্থির তড়িৎ উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয় সেটা দেখো। ধরো আমি দুটো পদার্থ আছে, একটা পদার্থের সাথে আরেকটা পদার্থ কি করব? ঘর্ষণ করব। ঘর্ষণের ফলে প্রথম পদার্থের যে পরমাণু, ঘর্ষণের ফলে টেম্পারেচার উৎপন্ন হয়। সেই টেম্পারেচার উৎপন্ন হলে প্রথম পদার্থের পরমাণুর যে ইলেকট্রন আমি ধরলাম, সে দ্বিতীয় পদার্থের পরমাণুতে ট্রান্সফার হয়ে গেছে। ঘর্ষণ হলো, ঘর্ষণের ফলে হিট জেনারেট হয়, তাপ উৎপন্ন হবে। তাপ এক প্রকার শক্তি। সেই তাপটা ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন যেই সেই শক্তিটা গ্রহণ করে, সে তখন কক্ষপথ ছেড়ে আরেকটা কক্ষপথে চলে,
অর্থাৎ প্রথম বস্তুর কক্ষপথ ছেড়ে দ্বিতীয় বস্তুর পরমাণুতে চলে যায়। যখনই ইলেকট্রনটা চলে গেল ঘর্ষণের প্রভাবে, তাহলে এই ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এ যদি ইলেকট্রন ছেড়ে দেয় প্রথম পদার্থের পরমাণু, তাহলে কি হয়ে যাবে? পজিটিভ আয়ন। এ তখন কি হয়ে যাবে? নেগেটিভ। তাহলে যে ইলেকট্রন ছাড়ছে সে হয়ে গেল পজিটিভ, যে ইলেকট্রন গ্রহণ করছে সে হয়ে গেল নেগেটিভ, অর্থাৎ সেই পদার্থ হয়ে গেল নেগেটিভ। এখন দেখো, ইলেকট্রন প্রথম পদার্থের পরমাণু ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে ইলেকট্রন চলে গেছে। ইলেকট্রন চলে গেছে মানে কি? ইলেকট্রন চলে যাওয়ার সাথে সাথে ইলেকট্রনের ভরও চলে গেছে, পালিয়ে গেছে ভর। তার মানে এর ভরটা কি হবে? ভর কমবে। অর্থাৎ যে বস্তু পজিটিভ, যে বস্তুর আধান পজিটিভ, মানে তার ভর কি হয়েছে? কমেছে আগের থেকে। কেন কমেছে? না, ইলেকট্রন পালিয়ে যাওয়ার ফলে ভরও কিছু কমে গেছে। এই ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে কি? এর আধান কি হয়েছে? বেড়েছে। এর ভর কি হয়েছে? বেড়েছে। তার মানে ইলেকট্রন যাওয়ার ফলে দ্বিতীয় বস্তু তার ভর বেড়েছে। ক্লিয়ার? তার মানে খেয়াল করো, যে বস্তুর আধান নেগেটিভ তার ভর কি হয়? আগের তুলনায় বৃদ্ধি পায় ইলেকট্রন গ্রহণ করার জন্য। ঠিক আছে, তাহলে কি বললাম? রিপিট করছি আরেকবার, খেয়াল করো। দুটো বস্তুর মধ্যে যখন ঘর্ষণ হয় তখন হিট উৎপন্ন হয়। সেই তাপ ইলেকট্রন গ্রহণ করে একটা পদার্থের পরমাণু থেকে অন্য পদার্থের পরমাণুতে ট্রান্সফার হয়ে যায়। যে ট্রান্সফার যার কাছ থেকে পালিয়ে যায় সেই পরমাণুটা পজিটিভ হয়ে যায়। আর যেখানে গিয়ে ইলেকট্রনটা জুড়লো, অর্থাৎ দ্বিতীয় পদার্থের যে পরমাণুটা, সে তখন কি হয়ে যাবে? ইলেকট্রন নিয়ে নেগেটিভ হয়ে যাবে। এখানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, এখানে ইলেকট্রনের ঘাটতি ঘটলো। ইলেকট্রন চলে যাওয়ার ফলে এর ভরটা কি হবে? কমে যাবে। অর্থাৎ যে বস্তুর আধান পজিটিভ তার ভর কি হয়েছে? হ্রাস পেয়েছে। আর যে বস্তুর আধান নেগেটিভ তার ভর কি হয়েছে? বেড়েছে। ওকে, এইভাবে কিন্তু স্থির তড়িৎরা উৎপন্ন হয়। এবার দেখো, বইতে কিন্তু তোমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই ফলো করবে, ছায়া পাবলিকেশন হোক, সাঁতরা পাবলিকেশন হোক, কিংবা দত্তপাল গুচ্ছাইতের বই আছে, সিআরডিজির বই আছে, তারপরে মহাদেব দাস খানের বই আছে, এই সমস্ত বই আছে। যে কোনো বইতে দেখবে স্থির তড়িতের শ্রেণী আছে, স্থির তড়িতের শ্রেণী আছে, 1 2 3 4 করে পদার্থগুলোর নাম লেখা আছে। ওইখানটায় কিন্তু তোমরা একটুখানি পড়ো মনোযোগ দিয়ে, এমন কোনো কনসেপচুয়াল কিছু নেই। ঠিক আছে, একবার জাস্ট একটু রিডিং দিয়ে রাখো, ওইটুকু মনে রাখলে হবে। বেসিক জিনিসগুলো কিন্তু আমি এখানে, বা বেসিক ফান্ডামেন্টাল যে মানে ইকুয়েশনগুলো কাজে লাগবে সব, বা ম্যাথমেটিক্যাল প্রবলেম টুকটাক, সেগুলো সব মোটামুটি আমি করিয়ে দেবো। এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন দেখো, একটু আগে যে আমি ডিসকাস করেছিলাম প্রথম পদার্থ আর এটা দ্বিতীয় পদার্থের পরমাণু, এটা প্রথম পদার্থের পরমাণু। ইলেকট্রন প্রথম পদার্থ থেকে দ্বিতীয় পদার্থে ইলেকট্রনটা চলে গেছিল, ট্রান্সফার হয়েছিল। এখন একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রন যখন ট্রান্সফার হয় সেটা সর্বদা পূর্ণ সংখ্যায় গুণিতক হিসাবে ট্রান্সফার হয়, পূর্ণ সংখ্যার গুণিতক হিসাবে ট্রান্সফার হয়। ধরো দুটো ইলেকট্রন ট্রান্সফার হতে পারে, 3টে ইলেকট্রন ট্রান্সফার হতে পারে, ঠিক আছে, আরো যাই হোক না কেন, ধরো 120টি ইলেকট্রন ট্রান্সফার হতে পারে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে। যতগুলো ইলেকট্রন ট্রান্সফার হোক না কেন সেটা সর্বদা পূর্ণ সংখ্যার সরল গুণিতক হিসেবেই ট্রান্সফার হয়। কখনো একটা পদার্থের পরমাণু থেকে আরেকটা পদার্থের পরমাণুতে, কি বললাম, একটা পদার্থের পরমাণু থেকে আরেকটা পদার্থের পরমাণুতে ইলেকট্রন কখনো ভগ্নাংশ হিসেবে ট্রান্সফার হয় না, ভগ্নাংশ হিসেবে ট্রান্সফার হবে না। মানেটা কি?
তুমি কখনো 7.5 ইলেকট্রন, 1.25 ইলেকট্রন এইভাবে কখনো ট্রান্সফার কিন্তু হয় না। ইলেকট্রন পূর্ণ সংখ্যার সরল গুণিতক হিসেবেই ট্রান্সফার হবে। যদি হয়, এটা খেয়াল রাখো কিন্তু, যে কোনো বস্তুর আধান অর্থাৎ উৎপন্ন যে হয় সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে। কোনো বস্তুর আধান যে উৎপন্ন হয় এবং সেটা ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে কিন্তু উৎপন্ন হয়। যে ইলেকট্রন ছাড়ে পজিটিভ, যে ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ। এই আধানটা অর্থাৎ কোনো বস্তুর মোট আধান সর্বদা ইলেকট্রনের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে। ঠিক আছে, কি বললাম? কোন বস্তুর মোট আধান ইলেকট্রনের পূর্ণ সংখ্যার সরল গুণিতক বা অখণ্ড গুণিতক। এই যে এটাকেই বলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। এই এন এর ভ্যালু কত? 1 2 3 4 ডট 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 ডট। কোন বস্তুর আধান ইলেকট্রনের অখণ্ড গুণিতক কিংবা পূর্ণ সংখ্যার সরল গুণিতক, যেখানে এন হচ্ছে 1 2 3 4 5। আর ইটা কি? ই হচ্ছে ইলেকট্রনের আধানের মান, যার মান কত? এত কুলম্ব। এটা ই এর মান। কিউটা বস্তুর মোট আধান, এনটা হচ্ছে অ্যাকচুয়ালি এনটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, যে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে বা কতগুলো ইলেকট্রন বস্তু ক্যাপচার করেছে। ওকে, এবার দেখো এই সূত্রটার উপর কিউ সমান এনই, এর উপরে আমরা কয়েকটা অঙ্ক করব। দেখো, এক মিনিট জাস্ট। দেখো প্রবলেম, কোন সূত্রের প্রবলেম? এক্ষুনি বললাম যে কিউ সমান এনই। অনেক বইতে প্লাস মাইনাস এনই পাবে, ওটা কোনো ডাজেন্ট ম্যাটার। অনেক বইতে প্লাস মাইনাস এনইও পাবে, ওটা এমন কোনো ফ্যাক্টর নয়, সব একই ম্যাটার। কিউ সমান এনই, এটাই হচ্ছে মূল কথা। ধরো প্রবলেম একটা করাচ্ছি আমি। ধরো তোমাকে বলল যে কোনো বস্তুর আধান বলা আছে 80 মাইক্রোকুলম্ব। কি বললো? যে কোনো বস্তুর আধান 80 মাইক্রোকুলম্ব বা 80 মাইক্রোকুলম্ব। ওই বস্তুতে তোমাকে ইলেকট্রনের ঘাটতি কত কি বের করতে বলেছে? ইলেকট্রনের ঘাটতি কত। কোন বস্তুর আধান দেওয়া আছে 80 মাইক্রোকুলম্ব, ওই বস্তুতে ইলেকট্রনের ঘাটতি কত? তাহলে অঙ্কটা করি। যে আধান কিউ সমান কত? 80 মাইক্রোকুলম্ব, অর্থাৎ 80 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কি হবে? 6। মাইক্রো থাকলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাল্টিপল হয়। তোমাকে কি বের করতে বলেছে? ইলেকট্রনের ঘাটতি। অবশ্যই বস্তুটার আধান কি? পজিটিভ। পজিটিভ তার মানে কি? সেই ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ইলেকট্রনের তার ঘাটতি আছে। এবার আমরা কি জানি? কিউ সমান এনই। তাহলে এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা এন, কিউ বাই ই। কি হচ্ছে 80, 10 টু দি পাওয়ার মাইনাস 6, ইর ভ্যালু হচ্ছে এত। আচ্ছা একটা কথা বলি, অনেকে বলবে যে স্যার আপনি তো ইলেকট্রনের মান নেগেটিভে লিখেছিলেন। দেখো, ওপরে আধানটা যদি পজিটিভ হয় এটা কিন্তু পজিটিভ বসাবে, ওপরের আধানটা যদি নেগেটিভ হয় তাহলে এটা কি? নেগেটিভ বসাবে। এটা কিন্তু খেয়াল রাখো। কি বললাম?
এটা যদি পজিটিভ হয় এটা পজিটিভ বসাবে, এটা যদি নেগেটিভ হয় এটা নেগেটিভ বসাবে। हो गया। এবার দেখো ক্যালকুলেশন করো, এটা 1.6 10 টু দি পাওয়ার -13 এটা উপরে উঠে যাবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার -13 ইকুয়ালস টু দাঁড়াবে 50 ইন্টু 10 টু দি পাওয়ার 13। অর্থাৎ ইলেকট্রনের ঘাটতির পরিমাণ হচ্ছে যে এত সংখ্যক ইলেকট্রন। অ্যান্সার বেরিয়ে এলো যে 50 ইন্টু 10 টু দি পাওয়ার -13 এতটা পরিমাণ ইলেকট্রনের ঘাটতি রয়েছে এই বস্তুটাতে। হলো। এবার নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম বলছে কোন বস্তুর আধান 14.4 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। নেগেটিভ। কি বলেছে? কোন বস্তুর আধান -14.4 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। ওই বস্তুর ভর কমবে না বাড়বে? কতটা পরিমাণ ভর বাড়বে বা কমবে, এইটা অঙ্ক। কি বলেছে দেখো, কোন বস্তুর আধান -14.4 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। বস্তুর ভর বাড়বে না কমবে? কতটা পরিমাণ ভর বাড়বে বা কমবে? তাহলে দেখো কিভাবে সলভ করছি। আধান কত? 14.4 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। আচ্ছা, এই যে বস্তুটার মোট আধান এটা নেগেটিভ, বস্তুটার আধান নেগেটিভ। নেগেটিভ মানে কি? বস্তুটার আধান নেগেটিভ ঋণাত্মক, এটার মানে হচ্ছে বস্তুটা ইলেকট্রন ক্যাপচার করেছে, ইলেকট্রন গ্রহণ করেছে। ইলেকট্রন গ্রহণ করেছে মানে বস্তুটার ভর বাড়বে, বস্তুটার ভর কি হবে? বাড়বে। ক্লিয়ার? দেখো তাহলে কি লিখবে তুমি? আধান নেগেটিভ, তাই নেগেটিভ, কারণ ইলেকট্রন গ্রহণ করেছে, তাই না? জাস্ট একটু শর্টে এক্সপ্লেন করছি। আধান নেগেটিভ কারণ ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে। তাহলে ভর বৃদ্ধি পাবে। হলো, এই কোশ্চেনটা হয়ে গেল। এবার বলছে কতটা পরিমাণ ভর বাড়বে বা কমবে। দেখো, ভর বৃদ্ধির পরিমাণ, ভর বৃদ্ধি হোক বা ভর হ্রাস হোক, তার পরিমাণ আমি ক্যালকুলেট করব, তাই তো? তার ফর্মুলা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা ইন্টু ইলেকট্রনের ভর। ইলেকট্রনের সংখ্যা ইন্টু ইলেকট্রনের ভর। দেখো, ইলেকট্রনের সংখ্যা কি করে বের করবে? কিউ বাই ই। আমরা কি জানি? কিউ সমান এন ই, তার মানে এন সমান কি? কিউ বাই ই। বসিয়ে দিলাম ইন্টু এম ই। তাহলে দেখো কিউর ভ্যালু বসাও, -14.4 10 টু দি পাওয়ার -19 বাই ইলেকট্রন। এটা নেগেটিভ আছে, তার মানে ইলেকট্রনের আধান নেগেটিভে বসবে। একটু আগে জাস্ট বলেছিলাম আমি।
এমই ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কত হবে 9.1 10⁻³ কেজি। ঠিক আছে, এটা ক্যালকুলেট করতে হবে। দেখো ইকুয়ালস টু এটা ক্যান্সেল আউট, এটা যদি তুমি ভাগ করো তাহলে 9 পাবে। 9 পাবে। 9 × 9.1 10⁻³ কেজি, অর্থাৎ 81.9 - 31 কেজি। এতটা পরিমাণ ভর পদার্থের বাড়বে। ক্লিয়ার? ওকে, এটা 2 নম্বর অঙ্ক গেল। 3 নম্বর প্রবলেম দেখো। প্রবলেম, কোন বস্তুর আধান আধান 4 × 10⁻⁹ কুলম্ব হওয়া কি সম্ভব? কি কোশ্চেন বলেছে যে কোন বস্তুর আধান 4 × 10⁻⁹ কুলম্ব হওয়া কি সম্ভব? তুমি কি করবে? এই জাতীয় প্রশ্ন এলে এগুলো 1 নম্বরের জন্য আসবে। যদি আসে কি করবে? ফার্স্ট কাজ হচ্ছে আমি ইলেকট্রনের সংখ্যা বের করব। n ইকুয়ালস টু q/e। এখানে কিউর ভ্যালু এটা বসিয়ে দাও, এর ভ্যালু বসাও, ক্যান্সেল আউট। এটা কি হবে 40/16 32 8 আড়াই 2.5। ইলেকট্রনের সংখ্যা কখনোই ভগ্নাংশ হতে পারে না। কোন বস্তুতে ইলেকট্রনের সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না, তার মানে কোন বস্তুর আধান এটা হওয়া সম্ভব নয়। ওকে, এই জাতীয় অঙ্ক যখন থাকবে n এর ভ্যালুটা বের করবে, সেটা যদি ভগ্নাংশ আসে তুমি কি বলবে? যে ওই আধানটা হওয়া সম্ভব নয়। ক্লিয়ার? ওকে, এবার দেখো, এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আধানের নিত্যতা সূত্র। এগুলো এমন কোনো ইম্পর্টেন্ট পার্ট নয়, বেসিক ফিজিক্সের ল এগুলো। বলছে কোন বস্তু সংস্থার মোট আধান সর্বদা ধ্রুবক থাকে। কোন বস্তু সংস্থার মোট আধান সর্বদা ধ্রুবক থাকে, আধান সৃষ্টিও হয় না, আধান ধ্বংস হয় না, কিন্তু আধানটা মোট কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, এটাই মূলত নিত্যতা সূত্র। এখানে এটা এত বেশি ইম্পর্টেন্ট কিছু নয়। এবার যেটা এক্সপ্লেনেশন করছি দেখো, সেটা হচ্ছে সাধারণত আমরা পদার্থকে পরিবাহিতার ক্ষমতা অনুসারে, পরিবহন করার ক্ষমতা অনুসারে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অন্তরক, আর একটা হচ্ছে অর্ধপরিবাহী। ক্লিয়ার? পদার্থকে পরিবহন ক্ষমতার অনুসারে 3 ভাগে ভাগ করা যায়। কি বললাম?
একটা হচ্ছে পরিবাহী, একটা অন্তরক, আর একটা হচ্ছে অর্ধপরিবাহী। ঠিক আছে, দেখো প্রথমে আসি পরিবাহী। পরিবাহী কি করে? তড়িৎ পরিবহন করতে পারে। পরিবাহী তড়িৎ পরিবহন করতে পারে, ওকে। কারণ পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রন থাকে মানে কি? পরিবাহীর মধ্যে যে পরমাণুগুলো থাকে তার যে বাইরের কক্ষপথের যে ইলেকট্রনগুলো, ওগুলো ইতস্ততভাবে ফ্রিলি মুভ করে, এই পরমাণু থেকে ওই পরমাণুতে, ওই পরমাণু থেকে ওই পরমাণুতে। অর্থাৎ পরিবাহীর মধ্যে ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করতে পারে, একদম বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো, এগুলোকে মুক্ত ইলেকট্রন বলে। এই মুক্ত ইলেকট্রনগুলো কি করে? তড়িৎ পরিবহন করে। তাই পরিবাহীর পরিবহন ক্ষমতা আমরা দেখতে পাই। অর্থাৎ যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করে তাদেরকে পরিবাহী বলে। যেমন ধাতব পদার্থ। ধাতব পদার্থ কোনগুলো? কয়েকটা এক্সাম্পল দেই। রূপা, তামা, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, আর লাগবে না আমাদের, সোনা, প্লাটিনাম, এই সমস্ত। অন্তরক। অন্তরক তড়িৎ পরিবহন করতে পারেই না। অন্তরক তড়িৎ পরিবহন করতে পারে না। কেন পারে না? না, এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এক্সাম্পল কি? শুকনো কাঠ। শুকনো কাঠ, কাগজ, রাবার, কাঁচ, এগুলো। অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী খুব সামান্য তড়িৎ পরিবহন করে। খুব সামান্য কেন বললাম? দেখো, অর্ধপরিবাহীর পরিবহন যে ক্ষমতাটা, সেটা পরিবাহীর থেকে অনেকটা কম। সেটা পরিবাহীর থেকে অনেকটা কম, কিন্তু অন্তরকের চেয়ে সামান্য বেশি। এই ধরনের পদার্থকে বলে। এক্সাম্পল কি? সিলিকন, জার্মেনিয়াম, এগুলো। এই অর্ধপরিবাহী সম্পর্কে আমরা ইউনিট 8-এ, ক্লাস 12-এ ডিটেলসে পড়ব। এবং তোমরা হয়তো অলরেডি জেনে থাকবে যে ইউনিট 8টা আমাদের এইচএস যে 2022 সালে যে হবে, সেখানে কিন্তু আছে ইউনিট 8টা। ইউনিট 8 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মডার্ন ফিজিক্সের ওপর বেস করে এই চ্যাপ্টারটা তৈরি করা হয়েছে ওখানটায়। দেখো নেক্সট, এগুলো জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট, একদম বেসিক ইন্ট্রোডাকশন। এবার আসছে আবেশী ও আবিষ্ট আধান। আবেশী ও আবিষ্ট আধান। ধরো একটা চার্জড বডি, মানে আহিত বস্তু। আহিত বস্তু মানে কি? এই বস্তুতে আগে থেকে আধান দেওয়া আছে বা আধান উৎপন্ন হয়ে আছে, এই ধরনের বস্তুকে বলা হবে আহিত বস্তু। এই বস্তুর কাছে আমি একটা অনাহিত বস্তুকে নিয়ে এলাম। অনাহিত বস্তু মানে কি? এখানে আগে থেকে কোনো আধান নেই, নিয়ে এসছি। ছুঁয়ে দেব না, একটু ডিস্টেন্স থাকবে। এই রকম অবস্থায় রেখে দিলে অনাহিত বস্তুর কাছে, এই কাছের পয়েন্টে, এই জায়গাটায়, অর্থাৎ আহিত বস্তুর কাছে যে অংশটা আছে, সেখানে বিপরীত ধর্মী আধান উৎপন্ন হয়। আর দূরের পয়েন্টে সমধর্মী আধান উৎপন্ন হয়। কি বললাম? কাছে বিপরীত প্রকৃতির, দূরে সমপ্রকৃতির আধান উৎপন্ন হবে। এই যে আধান উৎপন্ন হলো, এদেরকে বলা হয় আবিষ্ট আধান।
আর এই আধানের ফলে এগুলো উৎপন্ন হয়েছে, তাই একে বলে আবেশী আধান। ক্লিয়ার? আর পুরো ঘটনাটাকে বলে তড়িৎ আবেশ বা তড়িৎ আবেশ। পুরো ঘটনাটাকে। কাছের এই যে আধানটা, এটাকে বলে বদ্ধ আধান, আর দূরের যে আধানটা তাকে বলে মুক্ত আধান। কেন না, দেখো এটা প্লাস আর মাইনাস, এদের মধ্যে আকর্ষণ বলটা কি খুব স্ট্রং, যার ফলে এই আধানটাকে সেপারেট করতে বেশি এনার্জি লাগে। কিন্তু এটা পজিটিভ, এটা পজিটিভ, এরা পরস্পরকে বিকর্ষণ করে, আবার এটা দূরে আছে, এটাকে ইজিলি সেপারেট করা যায়, তাই এটাকে মুক্ত আধান বলে, এটাকে বদ্ধ আধান বলে। হয়ে গেল? দেখো এবার নেক্সট। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, এটা পড়ার আগে একটা কথা বলি যে পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থিত। ওকে, পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থিত। ওকে, তার মানে কি একটা ক্ষেত্রফল জুড়ে থাকে, আধান একটা পৃষ্ঠের ক্ষেত্রফল জুড়ে থাকে, তাই না? ওকে, তো দেখো এবার কনসেপ্টটা কিভাবে আসছে। ধরো একটা পরিবাহীতে আধানের পরিমাণ কত, আমি ধরলাম কিউ, ওর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, এ। অর্থাৎ এ ক্ষেত্রফল জুড়ে আধানের পরিমাণ হচ্ছে কিউ। এ ক্ষেত্রফল জুড়ে আধানের পরিমাণ কত, কিউ। ক্লিয়ার? এখন বলছে তলমাত্রিক ঘনত্বের যে ডেফিনেশনটা, একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে বলে তলমাত্রিক ঘনত্ব। কোন পরিবাহীর একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে কি বলবে, তলমাত্রিক ঘনত্ব। অর্থাৎ তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু আধান বাই ক্ষেত্রফল। এটা জেনারেল ফর্মুলা কিসের, না তলমাত্রিক ঘনত্বের। যে এ ক্ষেত্রফল জুড়ে যদি কিউ আধান বিস্তৃত থাকে তাহলে তলমাত্রিক ঘনত্ব হচ্ছে আধান বাই ক্ষেত্রফল। তাহলে তুমি তলমাত্রিক ঘনত্বের একক কি হবে দেখো তো, একক এসআইতে হবে ওপরে কি কুলম্ব বাই মিটার স্কোয়ার, নিচে ক্ষেত্রফল মিটার স্কোয়ার। সিজিএসে কি হবে বলো, ওপরে হচ্ছে ইএসইউ, নিচে ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার। এটা একক, কার একক, তলমাত্রিক ঘনত্বের একক। তলমাত্রিক ঘনত্বের মাত্রা কি হবে দেখো, ওপরে আধান আইটি, নিচে ক্ষেত্রফল এল স্কোয়ার, তাহলে কি হবে এল টু দি পাওয়ার -2 আই টি, এটা মাত্রা। তাহলে আমরা তলমাত্রিক ঘনত্ব কাকে বললাম জানলাম। দেখো নোটস কিন্তু নিজেরা লিখবে একটু প্লিজ, যদি কারো নোটস লিখতে সমস্যা হয়, যাদের মনে হবে যে না আমার নোটসের দরকার, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে তোমরা এন্ট্রি হয়ে যাও। এন্ট্রি হয়ে গেলে তোমাদের যদি নোটস লাগে ওখান থেকে আমি কিন্তু পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে, দেখো নাহলে নিজেরা নোটস বানাও আস্তে আস্তে করে। তাহলে তলমাত্রিক ঘনত্বের মাত্রা একক হয়ে গেল, ডেফিনেশন হয়ে গেল। এবার দেখো এটা ইন জেনারেল ইকুয়েশন। গোলীয় পরিবাহীর ক্ষেত্রে গোলীয়
পরিবাহীর ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে 4πr²। কেন? এটা তো গোলীয় পরিবাহী, ফুটবলের মতো গোলীয় পরিবাহী, তার রেডিয়াস কত r। তাহলে গোলীয় পরিবাহীর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। অর্থাৎ গোলীয় পরিবাহীর ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্বের ইকুয়েশন হবে q/4πr²। এর আধান হচ্ছে q। একটা গোলীয় পরিবাহীর তলের চারপাশে যদি এরকম ধরো আধান আছে প্লাস, আধান ছড়িয়ে আছে, সেই আধানের পরিমাণ কত q। তাহলে এই পরিবাহীর তলমাত্রিক ঘনত্বের ফর্মুলা হবে আধান বাই ক্ষেত্রফল। এই সূত্রটা শুধুমাত্র গোলীয় পরিবাহীর ক্ষেত্রেই প্রযোজ্য। হয়ে গেল। এবার দেখো মজার ব্যাপার, একটা ডিসকাশন, জাস্ট ছোট্ট ডিসকাশন, তারপরে আমরা কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করলে এই ইন্ট্রোডাকশন পার্টটা ইউনিট 1 এর কমপ্লিট হয়ে যাবে। দেখো সিগমা সমান গোলীয় পরিবাহীর ক্ষেত্রে কি শিখলাম 4πr²। এখানে দেখো সিগমা প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ আর ক্ষুদ্র হলে, সরি আর ছোট হলে মানে, অর্থাৎ আর ছোট মানে হচ্ছে বক্রতা বেশি হলে তলমাত্রিক ঘনত্ব বাড়ে। আর ছোট হলে, এই যে এটা ছোট হলে বক্রতা কি হয় বেশি হয়, তখন তলমাত্রিক ঘনত্ব কি হয় বাড়ে। অর্থাৎ কোন পরিবাহীর বক্রতা যত বেশি হবে কোন পজিশনে, অর্থাৎ যেখানে যেখানে কোনো পরিবাহীর বক্রতা বেশি সেখানে তলমাত্রিক ঘনত্ব কি বেশি, অর্থাৎ ওই পার্টিকুলার পোরশনে আধানের পরিমাণটা বেশি। এটা কি ইমপ্লাইজ করে এই কথাটা? বক্রতা বেশি যেখানে, সেখানে আধান জমা হয় বেশি। কোন পরিবাহীর যেখানে বক্রতা বেশি সেখানে আধানের তলমাত্রিক ঘনত্বটা বেশি, অর্থাৎ আধানের স্টোরটা কি বেশি। দেখো মানে কি রকম, একটা পিকচার দিয়ে দেখাচ্ছি। ধরো এইরকম একটা পরিবাহী আছে, একটা জিনিস খেয়াল করো, এখানে বক্রতাটা কিন্তু বেশি, এই পরিবাহীর সমগ্র পরিবাহীর এইখানে বক্রতা বেশি, তার মানে এখানে আধানের ঘনত্বটা, তলমাত্রিক যে ঘনত্বটা সেটা কি হবে বেশি হবে, সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক করাবো। দেখো প্রবলেম, কোন বস্তুর আধান 4π কুলম্ব, কোন বস্তুর আধান 4π কুলম্ব। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? ওকে। ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে তলমাত্রিক ঘনত্ব কত? কোন বস্তুর আধান 4π কুলম্ব, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে তলমাত্রিক ঘনত্ব কত? এটা জিজ্ঞাসা করেছে। তাহলে আধান কত 4π কুলম্ব, ব্যাসার্ধ কত 10 সেন্টিমিটার, অর্থাৎ 10/100 মিটার, কারণ কুলম্ব আছে তোমাকে মিটারে কনভার্ট করতে হবে। সব একই পদ্ধতিতে রাখতে হবে, নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। এটা কুলম্ব অর্থাৎ এসআইতে, এটাও এসআইতে,
মানে 0.1 মিটার। তলমাত্রিক ঘনত্ব অর্থাৎ সিগমা ইকুয়ালস টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার। ফোর পাই আর এর ভ্যালুটা বসিয়ে দাও 1 স্কোয়ার অর্থাৎ 100 কুলম পার মিটার স্কোয়ার। এটা তলমাত্রিক ঘনত্ব বেরিয়ে গেল। ওকে, তাহলে কিউ দেওয়া আছে, আর দেওয়া আছে, বসিয়ে দিলাম, অ্যান্সার বেরিয়ে এলো। অঙ্ক করার সময় খেয়াল রাখবে সর্বদা যে সব এককগুলো একই থাকছে কিনা, যে ডাটাগুলো আমি পুট করছি তাদের প্রত্যেকের একক ঠিক আছে কিনা। হলো, লাস্টে অবশ্যই আমি যে পদ্ধতিতে অঙ্কটা করেছি সেই পদ্ধতিতে তার এককটা লিখতে হবে যেটা নির্ণয় করছি। ওকে, নেক্সট। এবার দেখো খুব পপুলার অঙ্ক একটা, নিউমেরিক্যাল প্রবলেম। এটা দেখো, বলছে 64টা জলবিন্দু, 64 জলবিন্দু, আহিত জলবিন্দু যুক্ত হয়ে একটা বড় জলবিন্দু গঠন করলো। কি বলছে? 64 এতটি আহিত জলবিন্দু বড় জলবিন্দু কি করলো? গঠন করলো। ঠিক আছে, 64 সংখ্যক আহিত জলবিন্দু বড় জলবিন্দু গঠন করলো। সাংকেতিক ভাষায় লিখছি একটু ছোট করে। এখন বলছে যে ছোট জলবিন্দু ও বড় জলবিন্দুর তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? জাস্ট অঙ্কটা একটু শর্টে লিখলাম যে 64টি আহিত জলবিন্দু যুক্ত হয়ে বড় জলবিন্দু গঠন করলো। এখন ছোট জলবিন্দু আর বড় জলবিন্দুর তলমাত্রিক ঘনত্বের অনুপাতটা ক্যালকুলেট করতে হবে। দেখো অঙ্কটা আমি কিভাবে করছি। এই সব অঙ্ক করতে গেলে প্রথমে কি করতে হয় দেখো, আমি প্রথমে কি করলাম, ছবিটা আঁকছি। দেখো মুছে দিয়ে, মুছে দিয়ে ওপর থেকে করি, কারণ একটু জায়গা বেশি লাগবে। তো দেখো পরপর জলবিন্দু যুক্ত আছে, 64টা যুক্ত হয়ে কি করেছে? একটা বড় জলবিন্দু গঠন করেছে। এরকম ছোট ছোট জলবিন্দু, আহিত জলবিন্দু, আহিত মানে কি আমি ধরে নিলাম আধান ছোট কিউ। প্রত্যেকটি ছোট জলবিন্দুর আধান কত? ছোট কিউ। রেডিয়াস কত? ছোট আর, স্মল আর। রেডিয়াস স্মল আর, স্মল কিউ, প্রত্যেকটা ছোট ছোট জলবিন্দুর কটা আছে? 64টি। এরা যুক্ত হয়ে একটা বড় জলবিন্দু গঠন করলো। আমি ধরলাম এর রেডিয়াস ক্যাপিটাল আর। ওকে, এবার দেখো দুটো আধান, এরও তো আধান কত? কিউ, রেডিয়াস আর, সব আইডেন্টিক্যাল, একই রকম। আচ্ছা, এর দুজন যদি যুক্ত হতো তাহলে দুজনের আধান কত হতো? 2q। তাহলে 64টা জলবিন্দু যুক্ত হচ্ছে, তাহলে বড় জলবিন্দুর আধান কত হবে? 64q। এর আধান কত হবে? 64q। দুটো জলবিন্দু যদি যুক্ত হয় আধান হবে 2q। তিনটে জলবিন্দু যদি যুক্ত হয় 3q। তাহলে 64 সংখ্যক 64টা জলবিন্দু যুক্ত হচ্ছে, তাহলে এর আধান কত হবে? 64q। ক্লিয়ার? এবার দেখো এই রকম অঙ্ক করতে গেলে প্রথমে তোমাকে এই ছোট জলবিন্দুর আয়তন, এই ছোট জলবিন্দুর ব্যাসার্ধ আর বড় জলবিন্দুর ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা বের করতে হবে। কি বলছি? এই রকম অঙ্ক করতে গেলে ছোট জলবিন্দুর ব্যাসার্ধ
বড় জলবিন্দুর ব্যাসার্ধের ফর্ম রিলেশনটা আগে বের করতে হবে, এটা ফার্স্ট রুলস। দেখো আমি লিখছি, দেখো 64টি ছোট জলবিন্দুর আয়তন সমান বড় জলবিন্দুর আয়তন। এই যে ছোট ছোট জলবিন্দু যুক্ত হয়ে একটা বড় জলবিন্দু গঠন করেছে, তার মানে কি এদের মোট আয়তন এটার আয়তনের সাথে কি হবে? ইকুয়াল, তাই না? তাই লিখেছি 64টি ছোট জলবিন্দুর আয়তন এই বড় জলবিন্দুর আয়তনের সাথে কি হবে? ইকুয়াল। দেখো একটা ছোট জলবিন্দুর আয়তন কত? 4/3 পাই আর কিউব। গোলক তো, ছোট ছোট গোলক, গোলকের আয়তন এটা, একটার আয়তন এটা, তাহলে 64টা একই রকম জলবিন্দু, তাহলে 64টির আয়তন কি হবে? ইন্টু 64 হলো, ইকুয়ালস টু বড় জলবিন্দুর আয়তন এটাও গোলক 4/3 পাই আর কিউব। 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে তুমি পাবে এটা, এখান থেকে পাবে আর সমান 4r। 1 নম্বর। আমি বড় জলবিন্দু আর ছোট জলবিন্দুর রেডিয়াস মধ্যে রিলেশন পেয়ে গেছি। এই রিলেশনটা কিন্তু দরকার। এই জলবিন্দু পারদবিন্দু এইরকম টাইপের যখন অঙ্ক থাকবে, ফার্স্ট কাজ রেডিয়াসের মধ্যে রিলেশন বের করে ফেলবে, হয়ে গেল। এবার নেক্সট দেখো কি করছি। তাহলে আমি কি সম্পর্ক পেলাম? সম্পর্কটা পেলাম 4r। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়েছি, তাই তো? এটা লিখে রাখলাম এখানে। এবার দেখো ছোট জলবিন্দুর ক্ষেত্রে ব্যাসার্ধ কত? ছোট আর। আধান কত? কিউ, ওই তো লেখা আছে সব। তাহলে তলমাত্রিক ঘনত্ব কি হবে? সিগমা 1 সমান আধান বাই ক্ষেত্রফল। এটা ছোট জলবিন্দুর তলমাত্রিক ঘনত্ব। এবার বড় জলবিন্দু দেখো, বড় জলবিন্দুর ক্ষেত্রে ধীরে ধীরে বুঝো। ব্যাসার্ধ কত? ক্যাপিটাল আর, ওকে, ক্যাপিটাল আর। আধান কত? 64 কিউ। তাহলে তলমাত্রিক ঘনত্ব সিগমা 2 ইকুয়ালস টু আধান বাই ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। ব্যাসার্ধ আধান ফর্মুলা, ব্যাসার্ধ আধান ফর্মুলা। এবার তোমাকে অঙ্কে বলেছে যে ছোট জলবিন্দু ও বড় জলবিন্দুর মধ্যে কি বের করব? তলমাত্রিক ঘনত্বের অনুপাত। দেখো আমি যদি সিগমা 1 সরি আচ্ছা ছোট করি, সিগমা 1 বাই সিগমা 2 করি, ইকুয়ালস টু কি হবে? কিউ বাই 4 পাই আর স্কোয়ার, নিচে সিগমা 2 64 কিউ 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এইটা তাহলে এটা সমান কি হবে? কিউ বাই 4 পাই আর স্কোয়ার। এইটা পড়ে থাকবে, এটা কি হবে? উল্টে যাবে। 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার 64 কিউ, কাটাকাটি যাবে, কিউ কিউ ক্যান্সেল, 4 পাই ক্যান্সেল, তাই তো? এবার দেখো এখান থেকে গুছি, হ্যাঁ, দাগ টেনে দিই।
তার মানে সিগমা 1 বাই সিগমা 2 সমান ক্যাপিটাল আর স্কোয়ার বাই 64 স্মল আর স্কোয়ার। এই আর এর ভ্যালুটা বসিয়ে দাও, এই যে আমরা 1 নম্বর ইকুয়েশনে দেখেছিলাম সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। 64 আর স্কোয়ার 16 আর স্কোয়ার 64 আর স্কোয়ার 1/4। ঠিক আছে, অর্থাৎ অতএব সিগমা 1 ইস টু সিগমা 2 1:4। অ্যান্সার কমপ্লিট। ছোট জলবিন্দু বড় জলবিন্দুর অনুপাত 1:4। যদি অঙ্কে বড়টার সাথে ছোটটার অনুপাত বের করতে বলে, অর্থাৎ বড় জলবিন্দু ও ছোট জলবিন্দুর অনুপাত কি হবে? 4:1। যেরকম পরীক্ষায় বলবে তোমরা করবে। ছোট ও বড়র অনুপাত 1:4, বড় ও ছোটর অনুপাত 4:1, ঘুরিয়ে দেবো, জাস্ট হো গিয়া। ঠিক আছে, তো এমনিতেও তোমরা এটা ইন জেনারেল অঙ্ক করলাম আমরা, যখন এটা 2 মার্কস আসবে পরীক্ষায় কিংবা যদি 3 মার্কস দেয় তখন তোমাকে এটা ভেঙে ভেঙে করতে হবে। কিন্তু ধরো তোমাকে এই অঙ্কটা এমসিকিউতে করতে দিয়েছে। কিসে? এমসিকিউতে, ছোট্ট একটা এমসিকিউ দিয়েছে, তখন তো আর এরকম করলে হবে না। এমসিকিউ করার জন্য একটা ফর্মুলা দেখাচ্ছি, দেখো। বড় জলবিন্দু ছোট জলবিন্দু তলমাত্রিক ঘনত্বের অনুপাত n⁻⁻⁰ এটা হচ্ছে ফর্মুলা ফর এমসিকিউ। এই ফর্মুলাটা হচ্ছে ফর এমসিকিউ। দেখো অ্যাপ্লাই করি কিরকম। একটু আগে ছোট জলবিন্দুর সংখ্যা কত ছিল? 64। অর্থাৎ একটু আগে যে অঙ্কটা করলাম সেখানে ছিল 64 n = 64টা জলবিন্দু যুক্ত হয়েছিল। তাহলে এখান থেকে আমি কি পাবো? সিগমা 2 সিগমা 1 বসিয়ে দাও। 64 1/3 1 4:1। ঠিক আছে, এই ফর্মুলা এমসিকিউর জন্য। যদি তোমাকে অঙ্কে বললো ধরো যে 27টি জলবিন্দু যুক্ত হয়ে বড় জলবিন্দু গঠন করেছে, তাহলে তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? 27টি 27। তার মানে n সমান কত? 27। এবার এখান থেকে দেখো, বসাও 27 1/3 1 3:1 हो गया। এইভাবে এই ফর্মুলাটা ইউজ করবে এমসিকিউ পারপাস। আর যদি এমনি নিউমেরিক্যাল প্রবলেম হিসাবে আসে তখন পুরোটা করতে হবে। হয়ে গেল ইন্ট্রোডাকশন পার্ট ইউনিট 1 এর কমপ্লিট। এবার কয়েকটা কথা বলি, দেখো। এই যে অঙ্কটা এক্ষুনি করালাম, এই অঙ্কটা কিন্তু 3 জায়গায় পাবে। এখানে একবার পেয়েছি, বিভবে একবার পাবো, ধারকত্বে একবার পাবো। এই স্টাইলের অঙ্ক, ওকে? তো বি কেয়ারফুল। আরেকটা কথা, ইন্ট্রোডাকশন পার্টে আমি দুটো জিনিস কভার করে নিই, তত ইম্পর্টেন্ট নয় বলে। কি কি? একটা হচ্ছে ওই বজ্রপাত, তারপরে তড়িৎক্ষরণ, সূচি মুখের ক্ষরণ ক্রিয়া, এইগুলো সমস্ত আছে। আর হচ্ছে ওই তড়িৎ বীক্ষণ যন্ত্র, স্বর্ণপত্র তড়িৎ বীক্ষণ যন্ত্র, এগুলো আমি কভার করিনি, এগুলো এখানে পড়াইনি, কারণ ওগুলো এত ইম্পর্টেন্ট নয়। তবে ওই দুটোর জন্য আমার পার্টিকুলার একটা আলাদা ভিডিও থাকবে, ঠিক আছে? তোমরা সেটাকে ফলো করবে, ঠিক আছে? ওকে, আজকের ইন্ট্রোডাকশন পার্ট কমপ্লিট। নেক্সট ক্লাসে শুরু করব, সেটা হচ্ছে কুলম্বস ল, এবং আস্তে আস্তে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ডাইপোল, গাউসেস ল, এইভাবে চলতে থাকবে। আশা করি যদি চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ।